নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নির্বাচন নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানান তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সচিব। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা ৪ দিন অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আগাম প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কোনো উদ্বেগ নেই বলে কমিশন জানিয়েছে। রাজনৈতিক দলের যে সমস্ত ২২টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই কারণে। এবং এবার আমরা স্পষ্ট করে বলে দিব যে কোন কারণটায় বা কোন শর্তের অপূর্ণতার কারণে তাদেরটা বিবেচনা করা যায়নি, সেটা আমরা স্পেসিফিক করে উল্লেখ করে দিই। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মব ভায়োলেন্স কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন স্থানে এখনও দু একটি ঘটছে। বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে নতুন করে ২৭,৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১২তম বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৭,৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ হলো ১৫,৮৫১ জন, বিজিবি হলো ৪,৪৬৯ জন, আনসার হলো ৫,৫৫১ জন, ফায়ার হলো ২০৮ জন, আর কারা হলো ১৫৫৮ জন। এগুলি কিন্তু সব নতুন নিয়োগ। বেশিরভাগই পদ সিজন হয়েছে, আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে মব ভায়োলেন্স কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। এটা আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে। যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দু একটা হয়ে যাচ্ছে। এটা আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় তার উপর গুরুত্ব দিয়ে যে দোষী সে কোনো অবস্থাতেই ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই দাবি করেন। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। রাজনীতি করি এবং অনেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করি। এদেশের মানুষ পিআর কি, অধিকাংশ মানুষ তারা জানে না, এবং এটা কি সিস্টেমে হবে না হবে, এটার অন্যান্য কি বিষয় সেটা তারা জানে না। অন্য যারা বলছেন তাদের উদ্দেশ্য কি আছে জানি না, কিছু হয়তো আমরা উপলব্ধি করি, সেটা আমি বলতে চাই না। তবে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে, তাদের পাশে থাকে, তাদের সুখ দুঃখের সাথী, একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দেবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়।
জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হয়। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে ১৭ আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। এই দিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। অষ্টম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাইম শিকদার নামে এক শিক্ষার্থী। একই সাথে সাক্ষ্য দেন আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর সময় জীবিত শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, ওই ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ দায়ের করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। গাজী এম.এইচ. তামিম বলেন, এই দিন চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, যারাই সাক্ষীকে ভয়ভীতি দেখাবে তাদের ধরে আনতে হবে। বেশ কিছু সুবিধাভোগী মানুষ তাদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করেছেন, অথবা প্রত্যেকটি দলেই কিছু উশৃঙ্খল অথবা যারা তাদের দলের আইডিওলজিকে মনে প্রাণে ধারণ করেন কিন্তু কার্যক্রমে দেখা যায় না, এরকম কিছু ছাত্ররা থাকতে পারে। এখানে উনি এরকম কথা বলেছেন যে এখানে কিছু ছাত্র রাজনীতি করে, এমন কিছু সম্পৃক্ততা আছে। কোর্ট বলেছেন, সে যে দলেরই হোক, যে পক্ষেরই হোক, আইন তার গতিতে চলবে এবং ইন্সপেক্টর সাহেবকে বলেছেন যে উনি যেন ওনার প্রফেশনালিজম দেখানোর ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য না করে ট্রাইব্যুনাল সকল রকম সহায়তা ওনাকে দিবেন এই ক্ষেত্রে। 18 বছর আগে বরখাস্ত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। 2022 সালের 1 সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও 4টি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। এর আগে বিএনপি ও জামায়াত ইসলামের তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া 85 জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালে 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এই রায়ের পর তাদের নিয়োগ কার্যকর করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। দীর্ঘ 7 বছর পর আবার উৎসব মুখর পরিবেশে বাজল ডাকসু নির্বাচনের ঢামাডোল। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের ভোট। সোমবার শেষ দিনে আনন্দমুখর পরিবেশে নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ছাত্রদল, শিবির, বাকছাস, গণ অধিকার, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা। যদিও রাতে একদিন বাড়ানো হয়েছে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময়। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে ছাত্র শিবির, ছাত্রদল, বাম, ডান সহ অধিকাংশ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করে। সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাবো। কমন রুম, রিডিং রুম এন্ড ক্যাফেটেরিয়া, এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি সালমা খান জসিম। তিনি আমাদের জুলাই যোদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন। লিটারেচার অ্যান্ড কালচার, এখানে নুরুল ইসলাম সাব্বির আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক। অধিকাংশ ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা দিলেও ছাত্রদল এখনও প্যানেল ঘোষণা দেয়নি। তবে সোমবার রাতের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে নেতারা। ইতিমধ্যে আপনারা জানেন গোটা বাংলাদেশ ব্যাপী ডাকসু নির্বাচনের একটা
সুন্দর আবহ তৈরি হয়েছে, যেটা ক্যাম্পাস ছাড়িয়ে গোটা বাংলাদেশে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা মনোনয়ন সংগ্রহের পর সাংবাদিকদের সামনে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। যে শিক্ষার্থীরা কাজ করেছে, যারা আন্দোলন করেছে, সেই শিক্ষার্থীদেরকে তারা এবারে ডাকসু নির্বাচনে বাছাই করে নেবে। আমাদের যে ডাকসুর প্যানেল হবে, সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে 28 পদের বিপরীতে 442 সহ মোট 565 মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। 12 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ করেছি। এখানে কেউ কোনো দলীয় পরিচয় দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তারা শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যারা ভোটার এবং ছাত্র বৈধ, তারাই শুধুমাত্র মনোনয়নপত্র নিয়েছে। শিক্ষার্থীরা বলছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দাবি আদায়ের নেতা নির্বাচিত করতে চায় তারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জাতীয়তাবাদী ছাত্রদলের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। সেই জন্য মব উস্কে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এছাড়া এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলেও মনে করে ছাত্র সংগঠনটি। সন্ধ্যায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব নিয়ন্ত্রণ এবং নিরপেক্ষতা বজায় না রাখলে নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এহেন নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেইং ফিল্ডের অভাব যে কতটা প্রকট, আজ এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে সেটি আবারও প্রতীয়মান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্যানেলে জুলাইয়ে আহত শিক্ষার্থী বাংলাদেশ ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া প্যানেলে জায়গা পেয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্বমিত্র চাকমা। যদিও রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন বাড়িয়েছে। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের 3য় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিবিরের নেতাকর্মীরা। প্যানেলে ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া প্যানেলে জায়গা পেয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্বমিত্র চাকমা। সংবাদ সম্মেলনে ভিপি, জিএস ও এজিএস পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি আশা করেন প্রশাসনের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে। ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে, যথা সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে। পাশাপাশি আমরা এই ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোতে আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাই। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে। প্যানেলের অন্যান্য পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ। কমন রুম, রিডিং রুম এন্ড ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি সালমা খান জসিম। তিনি আমাদের জুলাই যোদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন। লিটারেচার অ্যান্ড কালচার, এখানে নুরুল ইসলাম সাব্বির আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সোমবার ছিল শেষ দিন। সব কিছু ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই সময় বিভিন্ন ক্যাটাগরিতে 9 জনকে স্বর্ণ, 5 জনকে রৌপ্য ও 2 জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। পরে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হবে জেলেদের সুরক্ষা নিশ্চিত করা, যেন কেউ বৈষম্যের শিকার না হয়। মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলাপ করছে মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। ব্যাপক মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। বর্তমানে আমিষের চাহিদা মেটাতে মাছের অবদান অনেক বেশি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ঠিক সময় নিষেধাজ্ঞা মানলে মাছের প্রাপ্তি বাড়বে, না হলে একসময় মাছ বিলুপ্ত হয়ে যাবে। আমাদের দেশের জনগণের প্রাণীজ আমিষের চাহিদা বিরাট অংশ পূরণ হয় মাছ থেকে। খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। নদী শাসনের কথা সবাই বললেও নদী পালনের কথা কেউ বলে না, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, মৎস্য শিল্প নিয়ে দেশে শিল্প গড়ে তুলতে হবে, যার জন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। আমরা নদী শাসনের কথা বলি, কথার কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না। তাকে শাসন করতে চাই আমরা। আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ নিতে সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ, পণ্য বহুমুখীকরণ, বেসরকারি সংগঠন, রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে 9 জনকে স্বর্ণ, 5 জনকে রৌপ্য ও 2 জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা ও পালানোর অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন 18 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর 3 গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ার বিধি 12 উপবিধি 1 অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এতে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে উপযুক্ত কর্মকর্তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। ভোরে নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। আহত অবস্থায় আরও 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে একজন মারা যান। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নিহত আহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী। তারা জাল নিয়ে পটিয়ার পাশের উপকূল এলাকায় যাচ্ছিলেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনের 24 ঘণ্টায় 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাহিদুল ইসলাম মাহিদ ও সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অসুস্থ অবস্থায় অনশনে রয়েছেন গণিত বিভাগের ছাত্র আরমান হোসেন ও গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের রুমাইনুল ইসলাম রাজ। এদিকে সকাল 11:30টায় শিক্ষার্থীদের সাথে অনশনে বসেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলীও। আজকে সকালবেলাও মাননীয় উপদেষ্টার সাথে কথা হয়েছে। আমাদের ইউজিসি আমাদের সচিব মহোদয় ফোন করেছেন। আমি শিক্ষা উপদেষ্টার পিএসের সাথে কথা হয়েছে। আসিফ সচিব ভূঁইয়ার পিএস ফোন করছিল। তারা সকলে মিলে আমরা ইউজিসিকে অলরেডি কথা বলেছি যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। যে মিটিংয়ের ডেটটা ঘোষণা করলে মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল ভেটিংয়ের যে কাজটা সেটা শেষ হয়ে যাবে। শেষ হলে তারা তাদের এই সংবিধিটা মহামান্য কাছে পাঠালে তাহলে এটা গেজেট হয়ে আসবে। এই কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা
স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলন অব্যাহত। চিকিৎসক কর্মচারীর উপর হামলার ঘটনার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি শুরু করেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা। আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। পরে হাসপাতালের সামনে একই দাবিতে মানববন্ধন করেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা, কর্মচারীরা। এদিকে স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার বিচার দাবিতে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে স্বাস্থ্যসেবা উন্নয়ন আন্দোলনের শিক্ষার্থীরা। পাশাপাশি 3টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি মসজিদ ও একটি কবরস্থান, আর সবগুলোতে যাতায়াতের রাস্তা একটি। কিন্তু প্রায় 3 কিলোমিটারের রাস্তাটি জরাজীর্ণ। বর্ষা মৌসুমের সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে পরিপূর্ণ হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন পরিস্থিতিতে আশঙ্কাজনক হারে ঝরে পড়ছে শিক্ষার্থীর সংখ্যা। যুগ যুগ ধরে চলা রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিনিধি সরওয়ার হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দূর থেকে দেখে মনে হবে এ যেন ফসলের মাঠ। মাটির রাস্তায় কাঁদায় পরিপূর্ণ। পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া কওমি মাদ্রাসা, বড়দিয়া দাখিল মাদ্রাসা। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন একই বাউন্ডারির মাঝে রয়েছে মুসল্লিদের জন্য বড়দিয়া জামে মসজিদ ও কবরস্থান। 3টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 5টি গুরুত্বপূর্ণ জায়গায় যাতায়াতের জন্য রয়েছে একটি মাত্র সংকীর্ণ মাটির রাস্তা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে পুরোপুরি কাদা পানিতে ভরে থাকে সড়কটি। প্রায় 3 কিলোমিটার এই কর্দমাক্ত মাটির রাস্তা পাড়ি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এজন্য ক্ষুদে শিক্ষার্থীদের অনেক সময় কাদা মাটিতে পড়ে বই খাতা, নষ্ট হয় পোশাক। আমাদের স্কুলে আসার সমস্যা হয়, হাঁটু ভর্তি কাদা পানি হয়ে যায়। আমাদের আসার সমস্যা, আমরা আসতে পারি না। ছাত্রছাত্রীদের যাতায়াত অসুবিধা হয়। আষাঢ় মাস আসলে এ জায়গায় কেউই পড়ালেখা করতে আসতে পারে না। এছাড়া কাদামাটি ঠেলে মসজিদে যেতে চরম ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। এলাকার কারো মৃত্যুর পর মরদেহ দাফন করার জন্য কবরস্থানে যেতে ভোগান্তির যেন শেষ থাকে না। জরাজীর্ণ রাস্তাটির বেহাল দশা নজরে আসেনি কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আমরা চাই একটি সুন্দর রাস্তা এবং যাতে আমাদের আসতে সুবিধা হয়, যাতে আমাদের কোনো কষ্ট না হয়। এই রাস্তা না হলে এখানে প্রায় 7 থেকে 800 ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাদের পড়াশোনা এক জায়গায় ধরতেছে। রাস্তাগুলো এমনভাবে কাদা হয় যে ছেলেমেয়েরা আসতে কারো বই পড়ে যায়, কেউ আষাঢ় খেয়ে কাপড় নষ্ট হয়ে যায়, বিধায় তারা প্রতিষ্ঠানে আসতে পারে না। রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর যেন ভোগান্তি দূর হয়, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এই অর্থ বছরে আমরা এই সরকারি যে বরাদ্দ থাকে বিভিন্ন টিআর কাবিকা থেকে শুরু করে অন্যান্য বরাদ্দ, সেখান থেকে আমরা এই রাস্তাটি করে সাধারণ মানুষের যান চলাচলের উপযোগী থেকে শুরু করে সাধারণ মানুষ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী যেন ভালোভাবে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে। রাস্তাটি সংস্কারের দাবিতে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে যোগ দেন গ্রামবাসীও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।